আসসালামু আলাইকুম। তুহিন টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকের ক্লাসে বিভিন্ন বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ইংলিশ গ্রামারের অনেক বিষয় আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। এক, তুমি কিভাবে ইংরেজি শিখেছ? তো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর তুমি কিভাবে ইংরেজি শিখেছ বাক্যের শেষ শব্দটা আমরা দেখতে পাচ্ছি শিখেছ। তো শিখেছ মানে হচ্ছে শেখা হয়ে গেছে কিন্তু শেখার যে ফলাফল সেটা রয়ে গেছে। আর যে কাজটা শেষ হয়ে যায় কিন্তু ফলাফল থেকে যায় সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে একটা জিনিস আমাদের এখানে খেয়াল রাখতে হবে, যেটা কাজ শেষ হয়ে গেছে কিন্তু ফলাফল এখনো বর্তমান সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যেটার কাজও শেষ ফলও শেষ সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাই মূলত প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পার্থক্য। তো কি বলা হয়েছে, তুমি কিভাবে ইংরেজি শিখেছো, এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, এখানে একটা ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে কিভাবে, আর কি শিখেছো সেটা হচ্ছে ইংরেজি শিখেছো। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা কোনো ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব তখন প্রথম ডাব্লিউএস ওয়ার্ডটা আমাদের ব্যবহার করতে হবে। সেন্টেন্সের শুরুতে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের শুরুতে বা ডাব্লিউএস কোশ্চেনের শুরুতে প্রথম ডাব্লিউএস ওয়ার্ড হবে, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, তারপর সাবজেক্ট হবে, তারপর টেন্স অনুযায়ী ভার্ব হবে, এরপরে বাকি অংশ বসবে। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুইটা অক্সিলারি ভার্ব রয়েছে, সেটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাভ এবং হ্যাজ। তো শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি এবং অন্যান্য সব ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ ব্যবহৃত হয়। তো থার্ড পারসন সিঙ্গুলার কারা? হি, শি, রহিম, করিম, মাই ফাদার, দ্য বয়, দ্য গার্ল, ইট, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার। এরকম অসংখ্য থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে যার সঙ্গে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ ব্যবহৃত হয়। আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল এগুলোর সাথে অক্সিলারি ভার্ব হ্যাভ হয়। শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ হয়। যেমন আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, দ্য বয়েজ হ্যাভ, দ্য গার্লস হ্যাভ। কিন্তু দ্য গার্ল শুধু একটা গার্ল যদি হয় দ্য গার্ল হ্যাজ, অথবা দ্য বয় হ্যাজ, রহিম হ্যাজ, করিম হ্যাজ, এভাবে ব্যবহৃত হয়। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক অথবা ফিউচার পারফেক্ট হোক, সেক্ষেত্রে ভার্বের 3 নাম্বার রূপ ব্যবহৃত হয়। আমাদের বিষয়টা মনে রাখতে হবে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক আর ফিউচার পারফেক্ট হোক, সেটা অ্যাক্টিভ ভয়েস হোক অথবা প্যাসিভ ভয়েস হোক, ভার্বের কি হবে? 3 নাম্বার রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মৌলিক প্যাটার্নটা হচ্ছে যে সাবজেক্টের আগে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী ভার্ব। আর যে সেন্টেন্সগুলো ডাব্লিউএস কোশ্চেন সেখানে প্রথমেই ডাব্লিউএস ওয়ার্ডটা বসবে। এখন ডাব্লিউএস ওয়ার্ড কারা? ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে হু, হোয়েন, হোয়াট, হোয়ার, হাউ, হুম, এগুলো ডাব্লিউএস ওয়ার্ড হিসাবে সাধারণত ব্যবহৃত হয়। তো প্রথমে আমাদের কি ব্যবহার করতে হবে? ডাব্লিউএস ওয়ার্ড। তো প্রথমে এখানে রয়েছে, যেহেতু আমাদের বাক্যটার মধ্যে রয়েছে যে কিভাবে, তাহলে আমরা বলবো হাউ। আমরা জানি হাউ মানে কিভাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এখানে সাবজেক্টটা কি রয়েছে? তুমি। তুমি মানে হচ্ছে যেহেতু ইউ, সেহেতু ইউ এর সাথে আমাদের হ্যাভ দিতে হবে। তাহলে হাউ হ্যাভ ইউ। এখন শেখার ইংরেজি কি? লার্ন। লার্ন মানে শেখা, এখান থেকে লার্নার বা শিক্ষার্থী শব্দটা সৃষ্টি হয়। আর অন্যকে শেখানো যদি হয় সেক্ষেত্রে ব্যবহৃত হয় টিচ। টিচ থেকে টিচার বা শিক্ষক হয়। এখানে অনেক স্টুডেন্টরাই এই বিষয়টা নিয়ে অনেক সময় কনফিউজড হয়ে যায়। তারা অনেক সময় শেখার ইংরেজি টিচ ব্যবহার করে ফেলে। এটা খেয়াল রাখতে হবে যে নিজে শেখা কোনো কিছু সেটা হচ্ছে লার্ন, আর অন্যকে শেখানো সেটা হচ্ছে টিচ। তাহলে কি হবে? পুরো বাক্যটা আমাদের কি ছিল? তুমি কিভাবে ইংরেজি শিখেছো। তাহলে সেন্টেন্সের ইংরেজিটা আমরা করব হাউ হ্যাভ ইউ লার্নড ইংলিশ। যদি বলতাম তুমি কিভাবে বাংলা শিখেছো তাহলে বলতাম হাউ হ্যাভ ইউ লার্নড বেঙ্গলি। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি বিষয়গুলো সতর্কতার সাথে খেয়াল করি এবং নিয়মিত চর্চা করি তো আমরা বুঝতে পারবো কিভাবে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে হয় বিভিন্ন বাক্যকে। এরপর 2 নাম্বার, সে কি গত রাতে বাড়ি ফেরেনি? এখানে গত রাত শব্দটা উল্লেখ রয়েছে। এটা একটি অতীত নির্দেশক শব্দ, আর আমরা জানি অতীত নির্দেশক শব্দ কোনো বাক্যের মধ্যে ব্যবহৃত হলেও বাক্যটি পাস্ট ইনডিফিনিট হিসেবে ধরা হয়। তো সে কি গত রাতে বাড়ি ফেরেনি, এটাও একটি প্রশ্ন। তো একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা কি ডাব্লিউএস কোশ্চেন নাকি ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কোনগুলো? যে প্রশ্নের উত্তরে শুধু ইয়েস বা নো বললে উত্তর দেওয়া যায় সেটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। যেমন
সে কি গত রাতে বাড়ি ফেরেনি? যদি বাড়ি সে ফেরে, তো মানে এভাবে যদি প্রশ্ন করা হয় যে সে কি গত রাতে বাড়ি ফেরেনি, তাহলে আমরা ইয়েস, না ফিরলে নো, এরকম আমরা বলবো। অথবা আমরা যদি বলি তুমি ক্লাস 9-এ পড়ো, যদি সে ক্লাস 9-এ পড়ে তাহলে ইয়েস, না পড়লে নো, এভাবে উত্তর দেওয়া সম্ভব। কিন্তু যদি আপনাকে বলা হয় ঘড়িতে কয়টা বাজে, এটা কিন্তু ইয়েস নো কোশ্চেনের মধ্যে পড়লো না, কারণ ঘড়িতে কয়টা বাজে এটার উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায় না, এটা একটা ডাবলএস কোশ্চেন। বা তোমার বাবার নাম কি, তোমার বাবার নাম কি, এর উত্তরে কখনো কিন্তু ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় না, কারণ তোমার বাবার নাম জিজ্ঞাসা করেছে, এখন নামটা বলতে হবে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে যে ইন্টারোগেটিভ কোশ্চেন দুই রকম হতে পারে, একটা ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ যে সমস্ত প্রশ্নের উত্তরে শুধু ইয়েস বা নো বলেই উত্তর দেওয়া সম্ভব সেগুলো ইয়েস নো কোশ্চেন, আর যেগুলো প্রশ্নের উত্তরে ইয়েস নো দিয়ে উত্তর দেওয়া সম্ভব নয়, যে তথ্য বা ইনফরমেশনটা জানতে হচ্ছে সেটা বলতে হয়, সেগুলোকে বলা হয় ডাবলএস কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব হয়, কিন্তু ডাবলএস কোশ্চেনে অক্সিলারি ভার্বের আগে আগে ডাবলএস ওয়ার্ড ব্যবহার করতে হয়। তো যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন এবং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমাদের মনে রাখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের অক্সিলারি ভার্ব শুধুমাত্র একটা, সেটা হচ্ছে ডিড। পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হচ্ছে কি ডিড। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাজ ব্যবহৃত হয় অ্যাক্টিভ ভয়েসে। প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হয় ডু অথবা ডাজ, কিন্তু পাস্ট ইনডিফিনিটে অ্যাক্টিভ ভয়েসের অক্সিলারি ভার্ব একটা, সেটা হচ্ছে ডিড। আর যেহেতু এটা একটা নেগেটিভ কোশ্চেন যে সে কি গত রাতে বাড়ি ফেরেনি, সেহেতু ডিড না দিয়ে আমরা ডিডেন্ট ব্যবহার করব। তারপরে সাবজেক্ট হবে এবং তারপরে আমাদের ভার্ব। এখন ডু, ডাজ বা ডিড কোনো সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হলে তখন এর পরে যে ভার্ব আসবে সেটা সবসময় সিম্পল প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। তাহলে আমরা কি বললাম, কোনো সেন্টেন্সের অক্সিলারি ভার্ব যদি ডু, ডাজ বা ডিড হয়, তো সেক্ষেত্রে আমাদের এর পরে যে ভার্ব ব্যবহার করব সেটা সবসময় সিম্পল প্রেজেন্ট ফর্মে হবে। তাহলে এখানে আমরা সেন্টেন্সটা কি হবে, সে কি গত রাতে বাড়ি ফেরেনি, ডিডেন্ট হি রিটার্ন হোম লাস্ট নাইট, গত রাত মানে হচ্ছে লাস্ট নাইট, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে কি 2 নাম্বার, সে কি গত রাতে বাড়ি ফেরেনি, ডিডেন্ট হি রিটার্ন হোম লাস্ট নাইট। 3 নাম্বার, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে অপেক্ষাটা আমি এখনো করছি, মানে কাজটা কন্টিনিউ রয়েছে। তো যে কাজটা কন্টিনিউ থাকে মানে কাজটা শুরু হয়েছে আগে কিন্তু এখনো চলছে, চলমান রয়েছে, সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। তো আমি তোমার জন্য অপেক্ষা করছি, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে হয়, প্রথমে সাবজেক্ট বসে, তাহলে এখানে কি অপেক্ষা করছে, আমি অপেক্ষা করছি, তাহলে প্রথমে আই হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসে 3টা অক্সিলারি ভার্ব রয়েছে, সেগুলো হলো অ্যাম, ইজ এবং আর। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কি কি, অ্যাম, ইজ, আর। তো অ্যাম শব্দটা শুধু আয়ের সাথে বসবে, আর কারোর সাথে অ্যাম বসে না। আর ইজ শব্দ বসে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। থার্ড পারসন সিঙ্গুলার কারা, আবার বলি হি, শি, রহিম, করিম, মাই ফাদার, মাই মাদার, ইট, দ্য বয়, দ্য গার্ল, এরকম একজন বা একটি বস্তু হবে এবং সেটা থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। মানে মানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, ফার্স্ট পারসন হচ্ছে আই আর উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ। তাহলে কি মনে রাখবো, আমি, আমরা, তুমি, তোমরা, এগুলো হলো ফার্স্ট আর সেকেন্ড পারসনের মধ্যে চলে যায়। খুব সহজ ব্যাপার পার্সন মনে রাখা, আমি, আমরা, অর্থাৎ আই আর উই ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তুমি, তোমরা, আর বাদ বাকি যা আছে সবই থার্ড পারসনের মধ্যে পড়ে। এখন এই থার্ড পারসনের মধ্যে যদি একজন ব্যক্তি বা একটা বিষয় বা একটা বস্তু হয় সেটা থার্ড পারসন সিঙ্গুলার, আর একের বেশি হলে সেটা থার্ড পারসন প্লুরাল। এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তো 3 নম্বর বাক্যটা কি ছিল, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তো সাবজেক্ট আই, অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে সাবজেক্ট, আর আয়ের সাথে আমরা কি বলেছি, আয়ের সাথে অ্যাম ব্যবহৃত হয়। এখন অপেক্ষা করার ইংরেজি হচ্ছে ওয়েট। তো কন্টিনিউয়াস টেন্স হলে আমাদের মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যত কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলোতেই মূল ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে ওয়েটের সাথে আইএনজি হয় ওয়েটিং হবে। তাহলে আই এম ওয়েটিং মানে আপনি অপেক্ষা করছি। আর আমরা জানি ওয়েটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফর ব্যবহৃত হয়। তাহলে আই এম ওয়েটিং ফর, এখন কার জন্য অপেক্ষা করছি, তোমার জন্য, তাহলে ইউ। ফর একটি প্রিপোজিশন, এরপরে যেটা মানে আমাদের কোনো নাউন প্রোনাউনের অবজেক্টিভ কেস ব্যবহার করতে হয়। তো এখানে ইউ যেহেতু সাবজেক্টেও ইউ হয়, অবজেক্টেও ইউ হয়, সেহেতু আমাদের ফরের পরে ইউই থাকবে। তাহলে টোটাল সেন্টেন্সটা আমি তোমার জন্য অপেক্ষা করছি কি হবে, আই এম ওয়েটিং ফর ইউ। কিন্তু আমি যদি বলতাম আমি তার জন্য অপেক্ষা করছি, তাহলে কিভাবে বলতাম, আই এম ওয়েটিং ফর হিম। ফর প্রিপোজিশন, সেহেতু ফরের পরে হি সাবজেক্টিভ কেস দেওয়া যাবে না, দিতে হবে অবজেক্টিভ কেস হিম। বা কোনো মেয়ের কথা যদি বলি তাহলে আমরা বলতাম আই এম ওয়েটিং ফর হার, শি ব্যবহার করা যাবে না, প্রিপোজিশন যেহেতু ফর সেহেতু তারপরে আমাদের কি ব্যবহার করতে হবে, অবজেক্টিভ কেস, এটা খেয়াল রাখতে হবে। 4, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এখন 3 আর 4-এর মধ্যে যদি আমরা একটু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার সেন্টেন্সে কাজটা কন্টিনিউ রয়েছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু কাজটা কখন থেকে চলমান রয়েছে এটা কিন্তু আমরা বা সেন্টেন্সের মধ্যে লেখা নেই 3 নাম্বার সেন্টেন্সে। কিন্তু 4 নাম্বার সেন্টেন্সে দেখা যাচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা উল্লেখ আছে যে বৃষ্টিটা কখন থেকে হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য। দুটোই কাজ চলমান বা কন্টিনিউ থাকে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে কাজটা কখন থেকে শুরু হয়েছে বা কতক্ষণ ধরে চলছে এটা উল্লেখ থাকে না,
কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কখন থেকে বা কতক্ষণ ধরে কাজটা চলছে সেটা উল্লেখ থাকে। যেমন আমি 7 দিন ধরে জ্বরে ভুগছি, ছেলেটি সকাল থেকে পড়ছে, বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, এরকম। বা আমরা 10 বছর ধরে ঢাকায় বাস করছি, তাহলে কতক্ষণ ধরে বা কখন থেকে এরকম কোনো কাজ চলছে, এরকম থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। তো বৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসাবে ইট ধরবো এবং বৃষ্টি হওয়া শব্দটাকে আমরা ভার্ব হিসেবে ধরবো। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে দুটো, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দুটো, সেটা হলো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বিন ব্যবহৃত হয়, আর অন্যান্য সব ক্ষেত্রে হ্যাভ বিন ব্যবহৃত হয়, আর মূল ভার্বের সাথে আইএনজি। তো কি হবে, ইট হ্যাজ বিন রেইনিং মানে বৃষ্টি হচ্ছে কখন থেকে, সিন্স মর্নিং সকাল থেকে। কখন থেকে হচ্ছে সেটা ব্যবহার, সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। যেমন সকাল থেকে সিন্স মর্নিং, বিকেল থেকে সিন্স আফটারনুন, সন্ধ্যা থেকে সিন্স ইভিনিং, গত রাত থেকে সিন্স লাস্ট নাইট। আর কতক্ষণ ধরে যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা সেখানে ফর ব্যবহার করবো। যেমন 10 মিনিট ধরে ফর 10 মিনিটস, 10 দিন ধরে ফর 10 ডেজ, 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স, এরকম ব্যবহার করতে হবে। তাহলে কতক্ষণ ধরে হলে ফর, তারপর সেই সময়টা কতক্ষণ ধরে সেটা ব্যবহার করব। আর কখন থেকে হলে আমরা সিন্স ব্যবহার করব। তাহলে টোটাল সেন্টেন্সটাকে 4 নম্বর, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা। 5 নাম্বার, তাকে কিছু সবজি কিনতে বাজারে পাঠানো হয়েছিল। বাক্যটা একটু ভালো করে আমরা আবার খেয়াল করি, তাকে কিছু সবজি কিনতে বাজারে পাঠানো হয়েছিল। বাক্যের শেষের দিকে রয়েছে পাঠানো হয়েছিল। এখন কে পাঠিয়েছিল, পুরো বাক্যটার মধ্যে আমরা তাকালে দেখতে পাচ্ছি কোথাও কিন্তু লেখা নেই তাকে কে পাঠিয়েছিল। এই পাঠানোটা হলো বাক্যের মূল ভার্ব, কিন্তু এই কাজটা কে করলো সেটা বাক্যে উল্লেখ নেই। অর্থাৎ বাক্যের মধ্যে মূল সাবজেক্টটা উচ্চ রয়েছে, অর্থাৎ বাক্যের সাবজেক্টটা এখানে গুরুত্বহীন। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, বাক্যের সাবজেক্টটা গুরুত্বহীন হয়ে যায়, কাজটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি, প্যাসিভ ভয়েস যখন হবে সেক্ষেত্রে আমরা যারা অ্যাক্টিভ প্যাসিভ সম্পর্কে মোটামুটি ধারণা আছে, আমরা জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে আসে আর অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে যায়। তো এখন পাস্ট, আর একটা বিষয় খেয়াল করি আমরা, পাঠানো হয়েছিল মানে এটা অতীত নির্দেশক কোনো কথা, যে পাঠানো হয়েছিল। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের ভার্বগুলো এরকম হয়, গিয়েছিল, খেয়েছিল, এসেছিল, হেসেছিল, এরকম, বা গেল, খেলো, যেত, আসতো, এগুলো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো পাস্ট ইনডিফিনিটের যেহেতু এটা প্যাসিভ ভয়েস, সেহেতু অবজেক্ট বসবে প্রথমে। এখন আমরা জানি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আবার বলি, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। এই বাক্যটিতে কে বা কারা তাকে পাঠালো এরকম কিছু নেই, তাই সাবজেক্টটা উল্লেখ করা হয়নি। আর কাকে পাঠানো হলো, তাকে, তাহলে অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টটাই প্যাসিভ ভয়েসের শুরুতে বসবে। তাহলে আমরা বসাবো হি। তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের অক্সিলারি ভার্ব হচ্ছে দুটো, সেটা হচ্ছে ওয়াজ আর ওয়্যার। এখন ওয়াজ কোথায় কোথায় বসবে, আয়ের সাথে ওয়াজ বসে এবং থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ওয়াজ বসে, আর অন্যান্য সমস্ত সাবজেক্টের সাথে ওয়্যার বসে। আবার বলি, আয়ের সঙ্গে ওয়াজ বসে এবং থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে ওয়াজ বসে, আর অন্যান্য সমস্ত সাবজেক্টের সঙ্গে ওয়্যার বসে। এরপরে আমরা জানি সমস্ত প্যাসিভ ভয়েসে ভার্বের 3 নাম্বার রূপ বা পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে 12টা টেন্স রয়েছে, 12টা টেন্সের ক্ষেত্রেই আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। শুধু এক এক টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা এক এক রকম হয়, কিন্তু মূল ভার্ব 12টা টেন্সের ক্ষেত্রেই পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3 নাম্বার রূপ ব্যবহৃত হয়। এখানে পাঠানোর ইংরেজি আমরা জানি সেন্ড, আর 3 নাম্বার রূপ কি সেন্ড। তাহলে হি ওয়াজ সেন্ট, তাকে পাঠানো হয়েছিল। হি ওয়াজ সেন্ট, তাকে পাঠানো হয়েছিল। এখন কোথায় পাঠানো হলো সেটা আগে বলতে, বা সেন্টের পরে প্রিপোজিশন টু বসে, তারপরে কোন জায়গায় পাঠানো সেটা বলতে হবে। তাহলে হি ওয়াজ সেন্ট টু মার্কেট মানে তাকে বাজারে পাঠানো হয়েছিল। এখন কি করতে বাজারে পাঠানো হলো, কি উদ্দেশ্যে? তো উদ্দেশ্য বোঝাতে দ্বিতীয় ভার্বের আগে টু বসে, তো কিনতে পাঠানো হয়েছিল, তাই না? টু বাই, হি ওয়াজ সেন্ট টু বাই। আমরা এখানে আরেকটু কথা বলি, যে করতে, এর ইংরেজি হলো টু টু, যেতে টু গো, আসতে টু কাম, দেখতে টু সি। তাহলে কিনতে কি হয়, টু বাই। এখন কি কিনতে পাঠানো হয়েছিল, বাই ভার্বের অবজেক্টটা কি, সে কি কিনবে, কিছু শাকসবজি। কিছু শাকসবজির ইংরেজি কি, সাম ভেজিটেবলস। তো টোটাল সেন্টেন্সটা কি, তাকে কিছু সবজি কিনতে বাজারে পাঠানো হয়েছিল। তাহলে হি ওয়াজ সেন্ট টু মার্কেট টু বাই সাম ভেজিটেবল। আবারও আমরা বলি 5 নম্বর বাক্যটা ছিল প্যাসিভ ভয়েস, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। পাস্ট ইনডিফিনিট প্যাসিভে কি হয়, অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়্যার হয়, এবং আর সব প্যাসিভ ভয়েসে ভার্বের 3 নাম্বার রূপ হয়। এবং কোথায় পাঠানো হলো, স্থানটা আগে দেবো আমরা টু মার্কেট, এখানে স্থান রয়েছে মার্কেট, তাহলে টু মার্কেট। এখন কি করতে পাঠানো হলে সেই উদ্দেশ্য বোঝাতে দ্বিতীয় ভার্বের আগে টু হয়, তাহলে টু বাই। এখন বাইরের অবজেক্ট কি, মানে কি কিনতে পাঠানো হলো, কিছু সবজি কিনতে, তাহলে সাম ভেজিটেবলস। তাহলে হি ওয়াজ সেন্ট টু মার্কেট টু বাই সাম ভেজিটেবলস।
আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। ইংলিশ, ম্যাথ, বেঙ্গলি এবং জেনারেল নলেজের উপরে এরকম আরও প্রয়োজনীয় ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলটিতে। তাই আপনি নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।